নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়ছি শ্রী প্রচেত গুপ্তের 3 নম্বর চিঠি। আজ পড়ছি পর্ব 5। সত্যি সত্যি পুলিশ আমাকে ধরল। আমি এখন বিবাদী বাগ দক্ষিণ থানায় বসে আছি। আমি হাঁটতে হাঁটতেই ভাবছিলাম কোথায় যাই। হাজারটা ফ্যাকরা খুঁজছি, তালিকার কাজে অনেকটা দেরি হয়ে গেছে। এখন পর্যন্ত এমন অনেকের সঙ্গেই আমার দেখা হয়েছে যারা আমার খুঁজছিল। বাড়িওয়ালা গোকুলচন্দ্র বড়াল, বাড়িওয়ালি কমলা দেবী থেকে শুরু করে কল্যাণের পারচেজ ম্যানেজার পর্যন্ত। কিন্তু এরা কেউ 3 নম্বর চিঠির লেখক নয়। তাহলে এবার যেখানেই যেতে হবে বুঝে শুনে যেতে হবে। যদিও নষ্ট করার মতো অঢেল সময় আমার হাতে আছে। ছোটবেলায় পড়েছিলাম, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কথাটা ঠিক নয়। নদীর পাড়ে বসে থাকতে নদীর স্রোত যেমন কখনোই ছেড়ে চলে যায় না, সময়ও সেরকম। সময়ের পাড়ে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি। নিচু হয়ে হাত দিয়ে সময়কে ছুঁই। সময় সারাদিন আমার পায়ের কাছে ছোট ছোট ঢেউ নিয়ে খেলা করে। কিন্তু যে আমাকে খুঁজছে তার কি এসব তত্ত্বকথা বোঝার সময় আছে? মনে হয় না। সবাই তো আহাম্মক সাগর নয়। একটা মোটা মতো লোক আমার কাঁধে আলতো করে হাত রেখে বলল, আসুন ভাই, এদিকে আসুন। এমন খাতির করে ডাক বহুদিন শুনিনি। এ হলো সেই ডাক যাতে সব সময় সাড়া দিতে হয়। কে ডাকছে, কোথায় ডাকছে ভাবতে নেই। আমিও ভাবলাম না। লোকটার সঙ্গে হাঁটতে শুরু করলাম। যেন বহুদিনের চেনা দুজন পাশাপাশি চলছি। গলির মধ্যে কালো রঙের বাজখায় একটা পুলিশ ভ্যান দাঁড়ানো। মোটা লোক খুব যত্ন করে আমার হাত ধরে বলল, নিন, উঠে পড়ুন। সাবধানে উঠবেন ভাই, সিঁড়ির কাছে একটা পেরেক বেরিয়ে গেছে, কেটে গেলে আবার টিটেনাস ফুটতে হবে। আপনজন না হলে এরকম যত্ন পাওয়া যায় না। সেই গাড়ি আমায় পুলিশ থানায় নিয়ে এসেছে। আমি বসে আছি থানার বারান্দায়, নড়বড়ে বেঞ্চের উপর। আমার সঙ্গে আরও একজনকে ধরে আনা হয়েছে, অল্প বয়সী ছেলে। ছেলেটার নাক থেকে ফ্যাচ ফ্যাচ ধরনের একটা শব্দ বেরোচ্ছে। মনে হচ্ছে কাঁদছে। কাঁদছে কেন? পুলিশ ধরেছে বলে? তাই হবে। একটু আগে জানতে পারলাম আমাদের অপরাধ গুরুতর। আমরা হলাম পথ অপরাধী। শহরে এখন পথে হাঁটার ওপর অনেক নিয়ম কানুন চালু হয়েছে। এখন আর ইচ্ছেমতো হাঁটা চলবে না। ফুটপাথ ছেড়ে রাস্তায় নামলে পুলিশ ধরবে। ফ্লাইওভার দিয়ে হাঁটলে পুলিশ ধরবে। সাদা দাগ ছাড়া রাস্তার পার হলে পুলিশ ধরবে। ধরবার ফাঁদ সর্বত্র। ক্যাচ ফসকানোর কোনো উপায় নেই। আমি মনে হয় এরকম একটা কিছু করেছি। ঠিক কী করেছি তা আমার মনে নেই, তবে নিশ্চয়ই নিয়ম বহির্ভূত কিছু, এবং পুলিশ অসম্ভব রকম দক্ষতার সঙ্গে আমাকে ধরে ফেলেছে। আমাদের পাহারা দেওয়ার জন্য একটি টিটিংয়ে ধরনের সেপাইকে বারান্দার মুখে দাঁড় করিয়ে রাখা হয়েছে। লোকটার শুধু রোগাভোগাই নয়, ইউনিফর্মের মধ্যে একটা হতদরিদ্র ব্যাপার আছে। বেঢপ প্যান্টের রং উঠে গেছে, জামার কুনুইতে তাপ্পি মারা, বেল্ট ঢলঢল করছে। পায়ে কাদামাখা বুট জুতো। পায়ের তুলনায় সেটা সামান্য বড় হবে। নড়াচড়ার সময় পা টানছে। লোকটার চোখে একটা খিদে না মেটার চাউনি। সেপাইটির সম্ভবত ক্রনিক পেটের ব্যথা ধরনের কোনো অসুখ আছে, নইলে এরকম ভুরু কুচকে থাকবে কেন? মুশকিল হলো, আমার ভাড়ারে সময়ের কোনো অভাব না থাকলেও খুঁজছি তালিকা হাতে যাদের দুয়ারে দুয়ারে আমাকে ঘুরতে হবে তারা সকলেই ব্যস্ত মানুষ। তাছাড়া কল্যাণের স্যারের প্রেম ভাঙার অ্যাসাইনমেন্ট নিয়েছি, সুতরাং ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলে আমার চলবে না। আচ্ছা ফেসাদে পড়া গেল দেখছি। একটা উপায় বের করতে হবে, এখানে থেকে তাড়াতাড়ি বেরোনোর উপায়। আমি সেপাইয়ের দিকে তাকিয়ে অল্প হাসলাম। বললাম, ভাই ভালো আছেন? সেপাইয়ের মুখ আরও কুঁচকে গেল। সে কথার উত্তর দিল না। ভাই বসবেন নাকি? সেপাইটি চাপা গলায় বলল, আপনি কি অসুবিধা হচ্ছে? চুপ করে বসেন দেখি। আমি বিনীত গলায় বললাম, না, অসুবিধা তেমন হচ্ছে না, তবে আসামিরা সব বসে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, কেমন একটা দেখাচ্ছে না, তাই বলছিলাম। সেপাই হিসিয়ে বলল, আপনারে দেখতে হবে না, চোখ বুজে থাকুন, কথা বেশি কইবেন না। কথাটা খারাপ বলেনি,
চোখ বুজে নিজের কাজগুলো সেরে ফেলা যেত চোখ বুজে নিজের কাজগুলো সেরে ফেলা যেতে পারে। একবার দীপার বাড়িতে ফোন করতে হতো। আমেরিকা থেকে হয়তো ফিরে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কিন্তু পারছে না। বলা যায় না, দীপাই হয়তো খুঁজছে আমায়। আমাকে ধরতে না পেরে চিঠি লিখেছে, 3 নম্বর চিঠি। মনোফোন থেকে একবার ফোন করলে কেমন হয়? মনোফোনে নিয়ম হলো যাকে ফোন করতে চাইবো সেই ধরবে, কিন্তু অন্য কেউ নয়। এখন কিন্তু দীপা ধরল না, ধরল দীপার বাবা। আমি একটু থমকে গেলাম। এই ভদ্রলোক কলেজে পড়াশোনার সময় আমাকে বিচ্ছিরি ধরনের অপছন্দ করতেন। কম করে 5 বার তিনি দীপার বাড়ি থাকা সত্ত্বেও দীপা নেই বলে বের করে দিয়েছিলেন। একবার আমি অবশ্য একটা ভয়ঙ্কর কাণ্ড করে ফেলেছিলাম। কফি হাউস থেকে বেরিয়ে দীপাকে বললাম, টাকা দে তো, একটা ফোন করব। দীপা বলল, আমার মোবাইলে কর। আমি বললাম, না, নম্বর জানানো যাবে না, থ্রেট কল। বইয়ের দোকান থেকে নম্বর ঘোরালাম, সোজা দীপার বাড়িতেই। দীপা অত খেয়াল করলো না, পাশে দাঁড়িয়ে রইল। অন্যদিকে ফিরে বই উল্টাতে লাগলো। ফোন ধরলেন দীপার বাবা। মেসোমশাই, আমি সাগর বলছিলাম, দীপা আছে নাকি? গম্ভীর উত্তর এলো, কেন? রিসিভার চেপে ধরে ফিসফিস করে বললাম, চিকেন পক্সে বাড়িতে আটকে পড়েছি। দীপার কাছ থেকে একটু হিস্ট্রি নোটস জানতাম। দীপা কলকাতা নেই। তাই নাকি? গেল কোথায়? তোমাকে বলার কোনো প্রয়োজন দেখছি না, তবু তুমি অসুস্থ বলে বলছি। ও চন্দননগরে মামাবাড়ি গেছে, 10 থাকবে সেখানে। তুমি তার আগে আর ফোন টোন করো না। চন্দননগর গেছে? খুব ভালো করেছে মেসোমশাই। আপনি বরং ওকে জানিয়ে দিন একবার জগদ্ধাত্রী পুজোর আলো টালো দেখে ফিরে যেন। অতদূর গেছেই যখন। এবার শুনছি চন্দননগরে হ্যারি পটার করেছে। রাস্তার মোড়ে মোড়ে সব আলোর ঝাঁট, ফাটাফাটি। বারবার দেখতে ইচ্ছে করবে। জগদ্ধাত্রী পুজো আর দেরি নেই তেমন, মাস 2 হবে। মেসোমশাই, আপনি বরং এখনই বলে দিন, দীপা আমার পাশেই আছে। নিন, কথা বলুন। নে দীপা, ফোনটা ধর। সেই ছিল আমার শেষ ফোন। এ ঘটনার পর দীপাও আমার সঙ্গে বহুদিন কথা বলেনি। স্বাভাবিক, বেচারির দোষ নেই। এ ধরনের রসিকতার পর আমিও কথা বলতাম না। এরপর দীপা আমেরিকায় চলে যায়। মনোফোন ধরে দীপার বাবা বললেন, হ্যালো, কে বলছেন? গলা একই রকম গম্ভীর, কণ্ঠস্বরে একটু বয়স বেড়েছে মাত্র। দীপা আছে? আমি সাগর বলছিলাম, ওর কলেজের এক সময়কার বন্ধু। চিনতে পারছেন মেসোমশাই? প্রণাম জানবেন। ভদ্রলোক চিনতে পারলেন, চেঁচিয়ে বললেন, কে সাগর? সাগর কথা বলছো নাকি? কে? সাগর কথা বলছো নাকি? আশ্চর্য তো, মনে হচ্ছে ভদ্রলোক আমার গলা শুনে খুশি হয়েছেন। হঠাৎ কি হলো রে বাবা? উনি কি পুরনো সেই দিনের কথা ভুলে গেলেন? হ্যাঁ মেসোমশাই, আমি সাগর বলছি। তুমি কোথা থেকে বলছো? বলছো কোথা থেকে? যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে তারা টেলিফোনে সবসময় খানিকটা চিৎকার করে কথা বলে, অভ্যেসের মতো হয়ে যায়। শ্যামবাজার বা টালিগঞ্জের টেলিফোনও তারা মনে করে প্রশান্ত মহাসাগরের ওপাশ থেকে ফোন এসছে। চলে যাওয়া ছেলেমেয়ের মতো এই মানুষগুলোর কথা শুনতে পাচ্ছে না। চিৎকার করে সন্তানের কাছে বারবার জানাতে চায়, তুমি এখন কোথায়? কোথায় তুমি? মেসোমশাই, আমি এখন থানা থেকে বলছি। কোথা থেকে? উত্তরে ওয়াশিংটন, ডেট্রয়েট, মিশিগান বা সিলিকন সিটি শুনে যিনি অভ্যস্ত তিনি থানা শুনে যে ঘাবড়ে যাবেন তাতে আর আশ্চর্যের কি? দীপার বাবাও ঘাবড়ে গিয়ে চুপ করে গেলেন। আমি আবার বললাম, থানা থেকে বলছি মেসোমশাই, পুলিশ থানা। থানা? থানায় কি করছো? তুমি একবার আসতে পারবে? তোমাকে খুব খুঁজছিলাম। ঘণ্টাখানেকের মধ্যে চলে এসো। আমি দারুণ উৎসাহে বললাম, আপনি আমাকে খুঁজছিলেন? আশ্চর্য, আমারও মনে হচ্ছিল আপনি আমাকে খুঁজছেন। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি আসছি। তবে এখনই হবে না, অ্যারেস্ট হয়ে আছি তো। এরা ছাড়ার পরই একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। অ্যারেস্ট কেন? মানুষটা সত্যিই ঘাবড়ে গেছেন। আমি উত্তর দিতে গিয়ে তার আগেই মনোফোন কেটে গেল। যাক, খুঁজছি তালিকায় নতুন একজনকে পাওয়া গেল। চিঠি তাহলে দীপার বাবার। উনি আমার ঠিকানা পেলেন কোত্থেকে?
দীপা বিদেশ থেকে পাঠিয়েছে? চোখ খুলে দেখি ফ্যাচফ্যাচানি ছেলের সঙ্গে সেপাই গল্প শুরু করেছে। ছেলে সেপাইকে স্যার স্যার করছে। স্যার ডাকের এই হলো একটা মজা। যারা এই নামের যোগ্য নয় তারা শুনলে সবসময় বেশি খুশি হয়। স্যার, আমাদের কখন ছাড়া হবে? সেপাইবাবু হাসি মুখে বললেন, সে তো এখন বলা যাবে না, আগে বড়বাবুর উপর থেকে নামুন। ফ্যাচফ্যাচানি বলল, উপরে? উপরে কেন? বড়বাবুর ছাদে কি পায়চারি করতে গেছেন? সেপাই গম্ভীরভাবে বলল, না, বড়বাবু কোয়ার্টার দোতলায়। কাঁদুনে বলল, পথে হাঁটার ফাইন কত? ফাইন দিলেই আমারে ছেড়ে দেওয়া হবে তো স্যার? সেপাই একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। মনে হয় ছেলেটার মুখের ভয় মাপল। অত জানি না, এসব কেসে ফাইন হওয়ার কথা, আবার জেলও হতে পারে। ফ্যাচফ্যাচানি লম্বা করে নাক টেনে বলল, জেল? এসব আপনি কি বলছেন স্যার? হেঁটেছি বলে জেল? সেপাই আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, জেল তো ক্রাইম দেখে হয় না, অন্য ব্যাপার আছে। কি ব্যাপার? সেপাই একটু সরে এলো, গলা নামিয়ে বলল, সে একটু পরেই বুঝতে পারবেন। আমাদের বড়বাবু খুব কড়া লোক, তাছাড়া ইদানিং মেজাজ টং হয়ে আছে। সেরকম হলে দুদিন ঘানি ঘুরিয়ে ছাড়বে। তাছাড়া ইম্পর্টেন্ট রাস্তা থেকে তুলেছি তো, দুটো কেস কানেকশন দেখিয়ে লকআপে ঢুকিয়ে দিলে ঝামেলা। কেন? কানেকশনটা কি স্যার? সেপাই ফ্যাচফ্যাচানির দিকে এমনভাবে তাকালো যার অর্থ হলো, কেস কানেকশন না জানার মতো গাধা এই পৃথিবীতে আর দুটো নেই। সে গলা নামালো, চোখ ঘুরিয়ে বলল, সে কি, এটা জানেন না? কেস কানেকশন হলো অন্য মামলা দিয়ে ধরে রাখা। এই ধরুন আপনার অপরাধ হলো গিয়ে রাস্তায় হাঁটা, অথচ ডায়েরিতে লেখা হলো ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছেন। ব্যাস, দুদিনের জন্য পেছনে ঢুকে গেল। কি ঢুকে গেল? আতঙ্কিত ছেলে জিজ্ঞেস করল। সেপাইয়ের গলায় তৃপ্তি। চিবিয়ে চিবিয়ে বলল, সে দেখতেই পাবেন কি ঢুকে গেল। তাড়াহুড়োর কিছু নেই, সামনে পেছন সব স্পষ্ট দেখতে পাবেন। সেপাইটা মনে হচ্ছে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কারণটা কি? ছেলেটাকে ভয় দেখাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। ফ্যাচফ্যাচানি আবার কাঁদুনি শুরু করলো। রুমাল দিয়ে নাক মুছে ধরা গলায় বলল, জেল ফেলের ঝামেলা ঠেকানো যাবে না স্যার? সেপাই চোখ মটকে গলা নামিয়ে বলল, যাবে না কেন? খরচপাতি করলে সব কিছুই ঠেকানো যাবে। আমাদের সঙ্গে ব্যবস্থা করতে হবে, তাহলেই বড়বাবুকে সত্যি কথা বলবো। এতক্ষণে নিশ্চিন্ত হলাম। লোকটা পয়সা চাইছে, তাই হাবিজাবি বলে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। ফ্যাচফ্যাচানি ছেলেটা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দাদা, আপনার কাছে টাকা পয়সা কিছু আছে? আমার পকেটটা একেবারে ফাঁকা। 3.5 টাকা ছিল, বাস ভাড়া দিলাম। বাস থেকে নামতেই শালা খপ করে ধরল। কত টাকা? ছেলেটা সেপাইয়ের দিকে মুখ বাড়িয়ে বলল, কত টাকা লাগবে স্যার? টাকার কথাবার্তায় দেখছি সেপাই সাহেবের পেট ব্যথার এফেক্টটা কেটে গেছে। টাকার এই একটা সুবিধে, পেট কামড়ানো, মাথা ধরা, ম্যালেরিয়া সব কিছুই ওষুধ হিসেবে কাজ করে। লোকটা আমাদের কাছে এগিয়ে এলো, আশেপাশে তাকিয়ে বলল, আপনার কাছে কত আছে? 100 হবে? ভাববেন না সবটা আমি পাবো, ভাগাভাগি আছে। তবে বড়বাবুর কিছু বলতে যাবেন না কিন্তু। উনি পাগলাটে মানুষ, ঘুষ ফুস সহ্য করতে পারেন না। যদি বলেন পরে আবার ধরে এনে পিছনে দিয়ে দেব। হ্যাঁ, এই বলে রাখলাম। ছেলেটা এবার সত্যি সত্যি কেঁদে ফেলল। বলল, বলেন কি? 200 টাকা চুরি করিনি, ডাকাতি করিনি, শুধু রাস্তা দিয়ে হেঁটেছি বলে 200 টাকা? সেপাইবাবু মুখ আবার পেট ব্যথার এফেক্ট দিচ্ছে, চোখ কুঁচকে গেছে। সে অবস্থায় বলল, টাকা নেই? তাহলে ফালতু সময় নষ্ট করছেন কেন? লকআপে ঢোকার জন্য রেডি হন। বাড়িতে ফোন টোন করতে হলে কিন্তু পয়সা লাগবে। সে পয়সা আছে তো নাকি? আবার আমাকে কিছু একটা করতে হবে। লোকটা অনেকক্ষণ ধরে ঘাবড়ে দিচ্ছে। এবার ওর ঘাবড়ানোর পালা। বুঝতেই পারছি ও সিএর কাছে মামলা যাওয়ার আগেই টাকা বুঝে নিতে চাইছে। বড়বাবু বলল, পাগলাটে ওসিকে দেখতে পেলে এবার বেশ হয়।
তবে তার আগে এটাকে থামাই। আমি ডান পায়ের উপর পা তুলে বসলাম। সওয়ালে হেলান দিয়ে চেহারায় একটা নিশ্চিন্ত ভাব আনলাম। বললাম, সেপাই সাহেব, আপনি এত বিচলিত হচ্ছেন কেন? টাকার কোনো অভাব হবে না। আমার কাছে 5,000 টাকা আছে। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন। আমি ঝোলা হাতরে কল্যাণের পারচেজ ম্যানেজারের দেওয়া বান্ডেলটা বের করলাম। গুনে দেখবেন? মানুষটা কেমন কুকরির মতন গেল। খানিকটা কুজো হয়ে গেছে যেন। মনে হচ্ছে একসঙ্গে এত টাকা দেখার ভার সহ্য করতে পারছে না। চোখে ভয়। পাশের ছিচকাঁদুনিও ঘাবড়ে গেছে। আশ্চর্য কাণ্ড! এই বয়সে কথায় কথায় ঘাবড়ায় কি করে? বিনয়, বাদল, ক্ষুদিরামের বয়স কত ছিল এরা কি জানে না? ছেলেটা ভয় পাওয়া মুখে আমার পাশ থেকে খানিকটা সরে বসলো। আমি টাকা আমার ঝোলায় ঢোকালাম। বললাম, যাও ভাই, তোমাদের বড় সাহেবকে ডেকে দাও। বলো আমার তাড়া আছে, দীপার বাবা ডেকেছেন। সেপাই দ্রুত থানায় ঢুকে গেল। যাওয়ার আগে আমার দিকে ফিরে ফিরে তাকিয়ে গেল। এই তাকানোর একটাই মানে, আমাকে আর ঘাটাতে চাইছে না। ফ্যাচফ্যাচানি বলল, দাদা, এত টাকা না দেখালেই পারতেন। কেন? মনে হচ্ছে কেড়ে রেখে দেবে। থানায় খুব ছিনতাই হয় শুনেছি। আমি নির্লিপ্ত গলায় বললাম, টাকা নিয়ে আমার কোনো চিন্তা নেই। ঘুষের টাকা একজনের বদলে অন্যজনকে দিলে ক্ষতি নেই। ঘুষ হিসেবেই তো দিচ্ছি, অন্য কোনো কারণে তো দিচ্ছি না। আমার কথায় ছেলেটার চোখ বড় বড় হয়ে গেল। টাকা দিই না দিই কথাটা কিন্তু মিথ্যে নয়। ঘুষের টাকা ঘুষে গেলে অসুবিধা কি? তাছাড়া এই টাকাও নিশ্চয়ই কল্যাণের পারচেজ ম্যানেজারের কারোর কাছ থেকে ঘুষ হিসেবেই নিয়েছিল। যে চট করে ঘুষ দিতে পারে সে নিতেও পারে। তাছাড়া কল্যাণী একবার আমাকে বলেছিল ওদের অফিসে নাকি কেনাকাটায় টাকা নেওয়ার সিস্টেম চলে। সেটা যদি ঠিক হয় তাহলে তো অপূর্ব। ঘুষ বাবদ উপার্জন করা টাকা একজনকে ঘুষ দিতে দেওয়া হলো, ঘুষ নিয়ে নিল অন্যজন। বাহ! টাকা কি এরকমই নির্দিষ্ট কারণে হাতে হাতে ঘোরে? খারাপ টাকা যদি খারাপ কাজেই ঘুরপাক খায় তাহলে ভালো কাজের টাকা কি হয়? পাগলাটে ওসিকে দেখে যাই। টাকাটা দিয়ে একটা এক্সপেরিমেন্টও হবে। যে মানুষ ঘুষ পছন্দ করে না তাকে এই টাকা দিলে কি হবে? আমি ফ্যাচফ্যাচানির দিকে না তাকিয়ে বললাম, কেড়ে নেওয়ার প্রশ্ন উঠছে কেন? আমি তো পুরোটাই দিয়ে দেব ঠিক করেছি। পুরো টাকা মানে 5,000ই? হ্যাঁ। আপনি ভাই অত চমকাচ্ছেন কেন? টাকা তো আপনার নয়। ছেলেটা দেখছি খুবই ন্যাগিং ধরনের। বলল, তা তা বলে 50 টাকা জরিমানার মামলায় 5,000 টাকা বেশি হয়ে যাচ্ছে না? না, হচ্ছে না, বরং কমই হচ্ছে। আমার হাঁটার দাম এই সুযোগে আমি বাড়িয়ে নিলাম 50 থেকে 5,000। ছেলেটা আরও সরে বসলো। সম্ভবত সেও আমাকে সেপাইয়ের মতো পাগল ঠাউরেছে। মন্দ নয়। টাকার এক্সপেরিমেন্ট করা হলো না। হবে কি করে? যা ঘটলো তাতে ও সবসময় ঠাট্টা তামাশা হয় না। সেপাই ভয়ে ভয়ে আমাকে নিয়ে বড়বাবুর ঘরে ঢুকলো। ওসি মাথা নিচু করে খসখস করে লিখছেন। মুখ না তুলেই বললেন, নাম ঠিকানা লিখে 50 টাকা ফাইন দিয়ে রিসিট নিয়ে চলে যান। নাম কি বলুন? চট করে বলুন। সাগর। বড়বাবু মুখ তুললেন। আমি চমকে উঠলাম। আরে, এই মানুষটাকে তো সেদিন পৃথার বাড়ির সিঁড়িতে দেখেছি না? তাই তো, হাতে নীলফুল নিয়ে ধরফর করে ছুটছিল। তখন পুলিশের পোশাক ছিল না, কিন্তু চিনতে ভুল হচ্ছে না। হ্যাঁ, এই মানুষ, অবশ্যই এই মানুষ। আপনি সাগর? মানে পৃথার ওখানে? মানুষটা উঠে দাঁড়িয়েছে, তার মানে পৃথা ওকে বলেছে। এবার বুঝতে পারছি সেপাই কেন বলছিল বড়বাবুর মেজাজ টং, কেনই বা বলছিল পাগলাটে। আমি বললাম, হ্যাঁ, আমি সাগর। সেদিন পৃথার ওখানে আমি গিয়েছিলাম। আপনি কি জানেন ঝুমকির অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? বড়বাবু টেবিল ছেড়ে বেরিয়ে এলেন। আমার হাত দুটো জড়িয়ে ধরে চাপা গলায় বললেন, আপনাকে আমি খুঁজছি, আপনি বসুন। আমাকে খোঁজার মানুষ আরেকজন বাড়ল। চমৎকার। ঘরের কোণে দাঁড়ানো ফ্যাচফ্যাচানি নাক টানল। এবার আর কান্নার নাক টানা নয়, নিশ্চিন্তের নাক টানা। চেয়ার টেনে বসার আগে চোখ পড়ল রোগাভোগা সেপাইয়ের দিকে।
বেচারি আমাকে স্যালুট করলো। আজ এ পর্যন্তই রাখছি। পরবর্তী পর্ব আমরা আগেরবার শুনবো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।